ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। দ্য রুথলেস ডিজায়ার এই পর্বে রোমান্টিকতা এবং খুনের বর্ণনা দেওয়া আছে। যাদের মন মানসিকতা দুর্বল তারা স্কিপ করুন। শ্রাবণী ইয়াসমিন, পর্ব 10। লোকটা গুনগুন করে টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটি গাইছে, আর তার হাতে ধারালো ছুরিটির শীতল ফলা মেয়েটির উন্মুক্ত উরুর উপর দিয়ে সাপ স্লাইডিং এর মতো সঞ্চালিত করছে। মেয়েটার সারা শরীর আতঙ্কে ঘামছে, চাদর ভিজে একাকার। লোকটার চোখের সেই অস্বাভাবিক লালচে দুটি দেখে মেয়েটার বুকের ভেতর হাহাকার বাড়ছে আরও। ধীরে ধীরে সেই ধারালো ছুরিটি মেয়েটার যৌনাঙ্গের একদম কাছে নিয়ে যেতেই মেয়েটা গুমড়ে কেঁদে উঠল। সে দুপাশে বরাবর মাথা নেড়ে লোকটাকে মিনতি করছে আর সামনে না এগোতে, কিন্তু লোকটা তখন এক ভিন্ন জগতের নেশায় মত্ত। লোকটার ঠোঁটে এক দানবীয় ও কুৎসিত হাসি ফুটে উঠল। সে বিন্দুমাত্র করুণা না দেখিয়ে সেই তীক্ষ্ণ ছুরিটি মেয়েটির যোনির ভেতরে সজোরে প্রবেশ করল। ছুরির শানিত আঘাতে যোনির অতীব কোমল আর সংবেদনশীল টিস্যুগুলো মুহূর্তেই ফালাফালা হয়ে গেল। গরম রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে লোকটার হাত আর কাপড়ে এসে লাগলো। মেয়েটা যন্ত্রণায় এক লহমায় অনুভব করলো তার গগন বিদারী চিৎকার মুখ বন্ধ থাকায় এক গোংরানিতে পরিণত হলো। লোকটা এক উন্মাদ আক্রোশে ছুরিটি একবার বের করছে তো আবার ভেতরে ঢোকাচ্ছে। বারবার সেই একই ছুরি আঘাত করে সেই মেয়েটির যৌনাঙ্গের ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিল। মুহূর্তেই রক্ত গড়িয়ে বিছানার সাদা চাদরটি এক বীভৎস লাল কার্পেটে পরিণত করলো। মেয়েটি আপ্রাণ চেষ্টা করছিল তার হাত পা ছাড়ানোর, কিন্তু বিছানার চার কোণে বাঁধা সেই শক্ত দড়ি তার শরীরকে নিথর করে রেখেছে। বারবার ভেজাইনার ভেতর ছুরি চালানোর ফলে সেই অংশের মাংসের কুচি ঝুলে ঝুলে পড়তে লাগলো। লোকটা এবার বিছানার ওপর উঠে এলো। তার হিংস্র দৃষ্টি এবার মেয়েটার উপরে থাকা বুকের দিকে। আবারও সেই পৈশাচিক হাসি দিয়ে সে মেয়েটার স্তনের বৃত্ত দুটি ছুরি দিয়ে নিপুণভাবে কেটে শরীর থেকে আলাদা করে নিল। সাদা চাদরটি এখন স্রেফ রক্ত সপসপ করছে। যন্ত্রণার এক চূড়ান্ত শিখরে পৌঁছে মেয়েটার চোখ দুটো নিভু নিভু হয়ে আসছে। মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলবে বুঝতে পেরে লোকটা ছট করে তার মুখ থেকে কাপড়টা টেনে বের করে আনলো। মেয়েটির আর চিৎকার করার মতো কোনো জোর অবশিষ্ট নেই। সে হিকড়ি তুলতে তুলতে অস্পষ্ট স্বরে জীবন ভিক্ষা চাইল। আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই। কেন আমার সাথে এসব করছেন? লোকটা মেয়েটির কানের একদম কাছে মুখ নিয়ে এক হিমশীতল কণ্ঠে ফিসফিস করে বলল, নেশা করছি সোনা, রক্তের নেশা। এই রক্তের গন্ধে এক অতৃপ্ত তৃপ্তি আছে। এই বলেই সে রক্তমাখা ছুরিটা নিজের নাকের সামনে ধরল। ছুরির ডগা থেকে পড়া রক্তের উষ্ণ গন্ধ সে বড় করে নিঃশ্বাস টেনে নিজের ফুসফুসে ভরে নিল। মেয়েটি আতঙ্কে আবারও চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ আছো আমাকে, প্লিজ হেল্প মি। কিন্তু সেই আর্তনাদ থামিয়ে দিতে লোকটা আবারও কাপড় গুজে দিল তার মুখে। এবার সে আরও নির্দয় হয়ে উঠল। জ্যান্ত অবস্থাতেই সে মেয়েটার বুকের চামড়া ছুরি দিয়ে আগলা করতে শুরু করলো। স্তনের কাছে গিয়ে সে মাংসপেশি সহ খুবলে কেটে নিয়ে সে পরম তৃপ্তিতে নিজের হাতে তুলে নিল। কাটা মাংসের স্তূপ হাতে নিয়ে সে পাগলের মতো অট্টহাসিতে ফেটে পড়ল। মেয়েটি যখন যন্ত্রণায় চোখ বুজে নিল, লোকটা ভীষণ বিরক্ত হলো। সে মেয়েটির মুখ থেকে কাপড় বের করে নুয়ে পড়া মুখটাকে তুলে ধরল। মেয়েটি আর কথা বলছে না, স্রেফ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। লোকটা তার হাতে রাখা সেই কাঁচা রক্ত মাখা মাংসের পিণ্ডটা মেয়েটির মুখে হা করিয়ে সজোরে ভেতরে ঠেসে ঢুকিয়ে দিল। পুরোটা মুখে ঢুকছে না দেখে সে আঙুল দিয়ে কুচি কুচি ভেতরে ঢুকাতে লাগলো। মেয়েটির পুরো মুখমণ্ডলে এখন রক্তে আর নিজেরই মাংসের টুকরোয় মাখামাখি।
সে বীভৎস উল্লাস শেষে লোকটি এক চরম বিজয়ের হাসি নিয়ে মেয়েটির কানে শিশিয়ে বলল, মজা করে খাও সুন্দরী, তোমার শরীর, তোমার রক্ত, তোমারই মাংস, তুমিই খাও। মানুষের মাংস ভীষণ উপাদেয় হয়, আর তোমার মতো কচি ডাগর মেয়ের মাংস তো অমৃতের মতো। খাও। রাইলি ম্যানরের সামনে ঝুম বৃষ্টিতে কাকভেজা হয়ে পড়ে আছে নোভা। ভেজা মাটির ওপর গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটার দিকে তাকালে মনে হয় নিয়তি তাকে কোনো এক নিষ্ঠুর খেলা খেলছে। বাড়ির বিশাল সিংহদুয়ারে আজ তার জন্য চিরতরে রুদ্ধ। ভ্যানিসা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বাড়িতে নোভার কোনো স্থান নেই। এমনকি এক কর্মচারী তাকে একটি ছাতা দিতে এগিয়ে এসেছিল, কিন্তু ভ্যানিসার কর্কশ গলার হুমকি, ছাতা দিলে চাকরি থেকে বের করে দেব, যা শুনে ভয়ে সেও পিছিয়ে গিয়েছে। নোভার চারপাশে এখন কেবল বৃষ্টির অবিরাম শব্দ আর এক গাঢ় একাকিত্ব। নিজের দেশের সেই ভাঙাচোরা থাকার জায়গাটুকু আজ এই বিলাসিতার চেয়ে বড় বেশি আপন মনে হচ্ছে তার। ঠিক সেই মুহূর্তে বৃষ্টির ধারা চিরে টায়ার ঘষার প্রচণ্ড শব্দে একটি কালো রঙের এস ইউভি রাইলি ম্যানরের সামনে এসে ব্রেক কষল। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো 4-5 জন দীর্ঘদেহী গার্ড। তাদের পরনে কালো রেইনকোট, হাতে শক্ত করে ধরা ছাতা। গম্ভীর পদক্ষেপে তারা এগিয়ে এলো নোভার সামনে। দলের প্রধান লোকটা ভ্রু কুঁচকে নোভার দিকে তাকিয়ে কর্কশ গলায় প্রশ্ন করলো, মিস নোভাকে চেনেন তাকে? নোভা ভিজে জবজব শরীরে একরাশ আতঙ্ক নিয়ে তাকিয়ে রইল। কাঁপা কাঁপা গলায় অতি কষ্টে সে উত্তর দিল, হ্যাঁ, আমি নোভা। লোকটা নোভার আপাতমস্তক একবার দেখে নিয়ে পাশে থাকা অন্য লোকটার দিকে তাকালো। তার কণ্ঠে একরাশ বিস্ময় প্রকাশ পেল। বস কি সত্যি বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে যেতে বলেছেন? ভুল করছি না তো? পাশের লোকটাও মাথা চুলকে বলল, বুঝতে পারছি না, এত ছোট একটা মেয়েকে কেন নিতে বলবেন? বসকে একবার ফোন দেওয়া দরকার। তৎক্ষণাৎ লোকটা তার ফোন বের করে এইডেন জায়দাদকে ডায়াল করলো। ওপাশ থেকে এইডেন জায়দাদ সেই ভারী আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসতেই লোকটাকে কিছুটা দমে গিয়ে নরম স্বরে বলল, বস, আপনি যে মেয়ের কথা বলছিলেন সে তো দেখতে একদম বাচ্চা। 18 বছর হয়েছে কিনা তাও সঠিক বলতে পারছি না। আমরা কি ভুল ঠিকানায় চলে এসেছি? ফোনের ওপার থেকে এইডেনের উত্তর যেন হিংস্র সিংহের ন্যায় গর্জনের মতো আছড়ে পড়ল, বস কি তোরা নাকি আমি? যে মেয়েকে তুলে আনতে বলেছি তাকে আমার 10 মিনিটের মধ্যে সামনে চাই। এক ন্যানো সেকেন্ডও বেশি লাগলে তোদের গলায় পাড়া দিয়ে দম বের করতে আমার 10 সেকেন্ডও লাগবে না। জাস্ট গেট হার হিয়ার। লোকটা তড়িঘড়ি করে ক্ষমা চেয়ে ফোনটা কেটে দিতে চাইল, কিন্তু ঠিক তখনই এইডেন আবার ভারী সতর্ক করলো, আর শোন, সাবধানে, ডোন্ট টাচ হার। ফোন রেখে লোকটা হাঁপ ছাড়ল। সঙ্গীকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, এই মেয়েকে নিয়ে যেতে বলেছে। এরপর নোভার দিকে তাকিয়ে আদেশ দিল, এই মেয়ে চলো, বস তোমাকে আমাদের সাথে যেতে বলেছে। নোভার ঠোঁটজোড়া শীত আর ভয়ে তিরতির করে কাঁপছে। সে মাথা নাড়িয়ে নিজেকে গুটিয়ে নিয়ে বলল, আমি আমি কোথাও যাব না। একথা শুনে পাশ থেকে অন্য একজন গার্ড রাগের মাথায় নোভার হাত ধরতে গেলেই দলের প্রধান তাকে সজোরে ধমক দিল, এই বাস্টার্ড, ওকে স্পর্শ করছিস কেন? বস কড়াভাবে নিষেধ করেছে, ওকে ছোঁয়া যাবে না। আমি দেখছি কিভাবে নিতে হয়। সে পকেট থেকে একটা চকচকে পিস্তল বের করে সরাসরি নোভার কপালে তাক করলো, ভালোই ভালোই আমাদের সাথে চলো, নয়তো তোর লাশ এখানেই পুঁতে রাখবো, কেউ খুঁজেও পাবে না। নোভার মস্তিষ্ক যেন এক মুহূর্তে অচল হয়ে গেল। মাথার ওপর বন্দুকের নলটার স্পর্শ তাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিল। পরক্ষণেই তার মনে হলো, থাকলে কি আর নাই থাকলেই বা কি? থাকার তো কোনো জায়গা নেই, যাওয়ারও কোনো গন্তব্য নেই। নিয়তির হাতে নিজেকে সঁপে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই তার। নোভা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বৃষ্টির ভেজা ভেজা জলে ভেজা নগ্ন পায়ে সে এগিয়ে যেতে লাগলো কালো গাড়িটার দিকে। আর তার মাথার পেছনে বন্দুক তাক করে পাহাড়ের মতো ছায়ার মতো হাঁটছে কালো পোশাকধারী লোকগুলো।
রোমান্টিকতা অ্যালার্ট রয়েছে। যারা ফোর্স ফিজিক্যাল রিলেশন পছন্দ করেন না তারা স্কিপ করুন। অন্ধকারে ঘরটি মদের গন্ধ আর সিগারেটের ধোঁয়ায় একদম ভারী হয়ে আছে। লেদারের বিশাল চেয়ারে পা তুলে দিয়ে আছোয়া হয়ে বসে আছে এইডেন জায়দাদ। তার এক হাতে দামি ওয়াইনের গ্লাস, যা সে ধীরে ধীরে ঘোরাচ্ছে। টেবিলের অপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটা ব্যবহৃত সিরিঞ্জ। রুমের আলো খুব আবছা, তাই চারদিকে পরিবেশটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তবে একটা গুমট এবং ভয়ঙ্কর ভাব মিশে আছে বাতাসে। নোভা মাথা নিচু করে এইডেনের সামনে কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বিশাল এই রুমে এখন কোনো গার্ড নেই, শুধু তারা দুজন। গার্ডের এইডেনের চোখ দুটো নেশার ঘোরে ছোট হয়ে আছে। সে গ্লাসের বাকি মদটুকু এক চুমুকে শেষ করে টলতে টলতে উঠে দাঁড়ালো। সাধারণ কোনো নেশা বা পানীয়তেই এইডেনের এখন আর কাজ হয় না। শরীরে ৩-৪টা ড্রাগসের ইনজেকশন নেওয়ার পর তার মাঝে নেশাটা কেবল ঝাঁকিয়ে বসতে শুরু করেছে। সে ধীর পায়ে একদম নোভার সামনে এসে দাঁড়ালো। নোভার শরীর এখনো বৃষ্টির জলে ভেজা, পাতলা কাপড়গুলো শরীরের সাথে লেপ্টে আছে। সে ঠান্ডায় আর আতঙ্কে থরথর করে কাঁপছে। এইডেন হঠাৎ নোভার চিবুক ধরে মুখটা ধীরে উঁচিয়ে ধরল। অবাধ্য কিছু ভেজা চুল নোভার কপাল থেকে ছড়িয়ে কানের পিছে গুজে দিল সে। এরপর নোভা শরীরের ওপর থেকে নিচ পর্যন্ত একবার শান্ত দৃষ্টি বুলালো। পরক্ষণে তার চেহারার শক্ত ভাবটা বদলে গিয়ে এক পৈশাচিক হিংস্রতা ফুটে উঠল। সে আচমকা নোভার চুলের মুঠি পেছন থেকে প্রচণ্ড শক্তিতে চেপে ধরল। নোভার মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে দাঁত কিরমির করে হিসিয়ে বলল, এতগুলো পুরুষ মানুষের সামনে দিয়ে তুই এমন ভেজা কাপড়ে প্রদর্শনী করে এলি কেন? শরীর দেখানোর খুব শখ হয়েছে তোর, না? এই শুয়োরের বাচ্চা, কথা বলিস না কেন? সবাইকে শরীর দেখাতে চাস তুই? এইডেন নোভার গালটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে ধমকে উঠল। তার সেই চিৎকারে যেন পুরো বাড়িটা থরথর করে কেঁপে উঠল। নোভার সারা শরীর ভয়ে কুঁকড়ে গেছে। আতঙ্কে তার গলা দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। এইডেন এক ঝটকায় নোভাকে ধাক্কা দিয়ে পাশের কাউচে ফেলে দিল। এরপর একটা ব্যাগ তার পায়ের ওপর ছুঁড়ে মেরে হুকুম দিল, 2 মিনিট টাইম দিলাম। ড্রেস চেঞ্জ করে এটা পরে আমার সামনে দাঁড়াবি। এক্ষুনি যা, আমিও দেখি কত শরীর দেখাতে পারিস আজ তুই। নোভা কাঁপা কাঁপা হাতে ব্যাগটা আঁকড়ে ধরে ওয়াশরুমে ঢুকে পড়ল। দরজা বন্ধ হতেই সে ঢুকরে কেঁদে উঠল। তার মনে হচ্ছে সে কোনো এক জীবন্ত জাহান্নামে এসে পড়েছে। কিভাবে শাস্তি দিচ্ছে বিধাতা তাকে? কেন তার জীবনটা আর 5টা সাধারণ মেয়ের মতো শান্ত হলো না? বাইরে এক এইডেনের কর্কশ কর্কশ গলা শোনা গেল, 1 মিনিট শেষ, আর 1 মিনিট আছে। জলদি কর, নইলে ফল ভালো হবে না। নোভা চোখের পানি মুছে ব্যাগ থেকে ড্রেসটা বের করলো। ড্রেসটা দেখা মাত্রই তার শরীর রিরি করে উঠল। এত ছোট আর খোলামেলা পোশাক সে কিভাবে পরবে? সেটা পরলে তো শরীরের প্রায় সবটুকুই উন্মুক্ত থাকবে। তখনই আবার বাইরে থেকে এইডেনের হুমকি এলো, টাইম শেষ, বাইরে আয়। আমি যদি দরজা ভেঙে তোকে বের করি তবে এই ড্রেসটা পরার আর সেই সুযোগটুকু পাবি না। নোভা চরম অস্বস্তি আর ভয় নিয়ে ড্রেসটা পরে দরজা খুলে বাইরে এলো। পোশাকটা এতটাই ছোট যে সে বারবার টেনে নিচে না নিচ করার চেষ্টা করছে। নোভাকে এই অবস্থায় সামনে দেখে এইডেনের রাগ যেন মুহূর্তেই উবে গিয়ে তীব্র কামনার ঘোর ফুটে উঠল। সে নেশাতুর চোখে নোভাকে খুঁচিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একবার দুবার না, বারবার করে দেখতে লাগলো। এরপর হঠাৎ সে আগ বাড়িয়ে নোভার কোমর জাপটে ধরে নিজের শক্ত শরীরের সাথে পিষে ফেলল। নিচু আর মাদকতাময় স্বরে বলল, ড্যাম, ইউ আর লুকিং ফাকিং সো সেক্সি বেবি। সে নোভার পোশাকের পাতলা কাপড়টা আঙুল দিয়ে টেনে ধরল এবং আবারও বলল, কিন্তু এই সামান্য আবরণটা এখন আমাকে বড্ড ইরিটেটেড করছে। টেক ইট অফ। আমি তোর শরীরের প্রতিটা গোপন অংশ দেখতে চাই। বলতে বলতে এইডেন নোভাকে পাচা কোলে করে তুলে নিয়ে বিছানায় আছড়ে ফেলল। নোভা বরাবর ঢোক গিলছে। তার ওপর নিজের চরম ঘৃণা আসছে।
এইডেন এবার অধৈর্য হয়ে হুঙ্কার দিল, ডু ফার্স্ট সানশাইন। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, নয়তো আমি নিজে এটা ছিঁড়ে তোমাকে সম্পূর্ণ উন্মুক্ত করব। নোভা পাথর হয়ে বিছানায় পড়ে রইল। সে বুঝতে পারছে তার জীবনের শেষ সম্বলটুকু আজ হারাতে চলেছে। এইডেন আর সকল আর সইল না, সে হিংস্র পশুর মতো নোভার উপর ঝাঁপিয়ে পড়ল। ক্ষুধার্ত নেকড়ের মতো সে নোভাকে পিষে ফেলতে লাগলো। সারা ঘরে নোভার আর্তনাদ আর বুক ফাটা কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সে বারবার মুক্তির জন্য আকুতি জানাচ্ছে, কিন্তু এইডেন আদিম খেলায় উন্মত্ত হয়ে আছে। সে নোভার সেই ছোট্ট কোমল দেহটা পৈশাচিকভাবে দমন করছে। অসহ্য যন্ত্রণায় নোভার সারা শরীর অসাড় হয়ে আসছে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। সে হিচকি তুলে কাঁদতে কাঁদতে খুব ক্ষীণ গলায় ফিসফিস করে বলল, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আমার। এত কষ্ট আমি সইতে পারছি না খোদা। মা, ও মা, আমার আমায় তোমার কাছে নিয়ে যাও মা। আমায় বাঁচাও, আমি মরে যাচ্ছি। নোভা ধীরে ধীরে সেই চরম যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলল। চলবে। দ্য রুথলেস ডিজায়ার, শ্রাবণী ইয়াসমিন, পর্ব 11। আকাশে সূর্যের দেখা নেই। ঘন মেঘের কারণে চারপাশটা ভোরের আলোয় নয়, বরং এক ছাই রঙের বিষণ্ণতায় ঢেকে আছে। রুমের ভেতরে তখনও নিস্তব্ধ। বিশাল রাজকীয় বিছানায় উন্মুক্ত হয়ে শুয়ে আছে এইডেন। শরীরের অর্ধেকটা কম্বলে ঢাকা। তার বলিষ্ঠ এবং শক্তিশালী একটা হাত নোভার কোমরে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। নোভা পাশে গুটিসুটি মেরে পড়ে আছে, ঠিক একটা ছোট বাচ্চার মতো, যার সমস্ত পৃথিবীটা কাল রাত্রের ঝড়ে ওলটপালট হয়ে গেছে। আজ অনেক বেলা করে এইডেনের ঘুম ভাঙল। অনিদ্রা আর যার চিরসঙ্গী, সে রাতের পর রাত মদে আর ড্রাগসের নেশায় ডুবে থেকে ঠিকঠাক ঘুমাতে পারে না। সে আজ কতদিন পর এত শান্তিতে আর এতক্ষণ ঘুমালো তা সে নিজেও জানে না। চোখ মেলেই এইডেনের নজর পড়ল নোভার উপর। নোভার শুভ্র মুখখানা তখনও ফ্যাকাশে হয়ে আছে। এইডেনের ভ্রু কুঁচকে এলো। কাল রাতের প্রতিটা দৃশ্য তার মস্তিষ্কে ভিড় করতে লাগলো। তার মানে নোভা সত্যি তার সাথে ছিল। এইডেনের জীবনে এমনটা বোধ হয় প্রথমবার হলো। তার নিয়ম, সে কোনো মেয়েকে কখনো তার নিজের বেডরুমে জায়গা দেয় না। তার আদিম চাহিদা মেটানো শেষ হওয়া মাত্রই সে মেয়েদের বিদায় করে দেয়। এক বিছানায় কোনো মেয়ের সাথে সারা রাত কাটানো কিংবা সকালে তার পাশে জেগে ওঠা, এটা এইডেন জায়দাদের ডিকশনারিতে ছিল না। কিন্তু আজ কি হলো? কেন সে নোভাকে শুধু তার ঘরেই আনলো না, বরং নিজের সাথে এক বিছানায় ঘুমিয়ে রাত পার করলো? নিজের অবাধ্য মনের ওপর কিছুটা বিরক্ত হলো সে। সে আবার নোভার নিষ্পাপ মুখটার দিকে গভীর চোখে তাকালো। মেয়েটা তার তুলনায় বড্ড ছোট। বয়সের ব্যবধান তো আছেই, এমনকি শারীরিক গঠনেও এইডেনের বিশাল দেহের পাশে নোভাকে এক মুঠো ঘাসের মতো মনে হয়। কোনো দিক দিয়েই মেয়েটা এইডেনের সাথে মানানসই নয়। এইডেন একজন ভয়ঙ্কর অপরাধ জগতের রাজা, আর নোভা স্রেফ এক অসহায় বালিকা। এইডেনের হাতটা তখনও নোভার কোমরে শক্ত হয়ে চেপে আছে। সে চাইলে এই হাতটা সরিয়ে নিতে পারত, কিন্তু এক জায়গায় মোহে সে নোভাকে ছাড়তে পারছে না। বিছানার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিধ্বস্ত অবস্থার মাঝে নোভার নিথর হয়ে পড়ে আছে। নোভার নিথর দেহটা শুভ্র চাদরের ওপর এক টুকরো বিধ্বস্ত গোলাপের মতো পড়ে আছে। তার সেই ফর্সা ঠোঁট দুটো এখন কামড়ের কারণে ছিঁড়ে ফুলে ঢোল হয়ে আছে। ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত শুকিয়ে কালচে হয়ে এক বীভৎস রূপ নিয়েছে। এইডেন বন্যতায় মেয়েটার ঠোঁটের কোমল চামড়া ফেটে গিয়ে মাংস বেরিয়ে এসেছে প্রায়। এইডেন এখন শান্ত। তার চোখে সেই লালচে নেশার ঘোর কিছুটা কমেছে, কিন্তু চেহারায় এখনো সে আদিম তৃপ্তির ছাপ। সে বিছানার একপাশে আছোয়া হয়ে নোভার নিস্পন্দন মুখের দিকে তাকিয়ে রইল। নোভার ফ্যাকাশে চেহারার ওই কালচে রক্তমাখা ঠোঁটটা যেন এইডেনের পাশবিকতার এক জীবন্ত দলিল। সে তার রুক্ষ আর খসখসে হাতের আঙুলটা ধীরে ধীরে নোভার ঠোঁটের সেই কাটা অংশের ওপর ছোঁয়ালো। আঙুলের রুক্ষ স্পর্শে নোভার অবশ হয়ে যাওয়া শরীরে হয়তো মৃদু কাঁপুনি দিচ্ছে, কিন্তু তার জ্ঞান নেই। এইডেন অতি ধীরালয়ে তার আঙুল সেই ফোলা আর ক্ষতবিক্ষত জায়গায় বুলিয়ে দিতে লাগলো। এইডেন এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো,
ইউ আর সাচ এ লিটল বাডি সানশাইন। এতটা মাসুম যে তোমায় ছুতে গেলেও বিবেকে বাধা দেয়, আবার ছিঁড়ে খুঁড়ে খেতেও ইচ্ছে করে। আই রিয়েলি ওয়ান্ট টু বি গ্র্যানেন্ট with you, but I don't know why I am lost my control. তোমার এই রক্তমাখা ঠোঁটজোড়া আমাকে চুম্বকের মতো টানছে। মন চাইছে এই রক্ত শুষিয়ে নিজের ঠোঁটটা আরও ছিঁড়ে ফেলি। আর সে আরও গভীরভাবে ঠোঁটজোড়ার দিকে তাকিয়ে থেকে আরেকটু কাছে এগিয়ে গিয়ে নোভার কানের কাছে ফিসফিস করে বলল, ইউ সুইটার দেন হ্যাভেন অ্যান্ড হটার দেন হেল। আরে নরকে আমি তোমাকে নিজেই পড়তে আমি তোমাকে নিয়েই পড়তে চাই। ওয়েলকাম টু মাই হেল প্রিন্সেস। বঙ্গানুবাদ, আমার নরকে তোমাকে স্বাগতম প্রিন্সেস। সে তার আঙুলের চাপে সেই কালচে রক্তটুকু শুষে দিয়ে দিয়ে আবার ফিসফিস করলো, তোকে আমি ভাঙতে চেয়েছিলাম, কিন্তু তুই তো দেখি এক রাতেই চুরমার হয়ে গেলি। শীতের হিমেল হাওয়ায় চারপাশে পরিবেশটা বেশ ভারী হয়ে আছে। কুয়াশাচ্ছন্ন আকাশের নিচে একজোড়া বুটজোড়া পরিহিত পা খটখট করে তুলে এগিয়ে চলেছে। লাগে লাগেজ হাতে, পরনে দামি ফর্মাল পোশাকে লোকটা যখন সামনের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই একটা পুলিশের গাড়ি সাই সাই করে এসে ব্রেক কষল তার ঠিক সামনে। লোকটা থেমে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। গাড়ি থেকে এক পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে নামতে নামতে বলল, হ্যালো মিস্টার, পেছন থেকে আপনাকে যে থামাতে বলছি শুনছেন না? লোকটা কোনো উত্তর না দিয়ে বেশ গুরু গম্ভীর্যের সাথে হাতজোড়া বুকের উপর আড়াআড়িভাবে জড়ো করে দাঁড়ালো। তার দৃষ্টি তার শান্ত তার শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি বেঞ্জামিনের ওপর ফেলে ধমকের সুরে বলল, হোয়াট দ্য হেল ব্যান, হয়েছেটা কি তোর? বেঞ্জামিনের সামনে এসে কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রইল। এরপর কোনো ভনিতা না করে আচমকা নাহিয়ানের হাত দুটো চেপে ধরে মিনতি করে বলল, আই এম সরি স্পন্দন। স্পন্দন, আমি জানি আমি লেট করে ফেলেছি সামান্য, তাই বলে এমনভাবে রাগ করে চলে আসবি? নাহিয়ান তার চোখ দুটো সরু করে বেঞ্জামিনের দিকে তাকালো, গলার স্বরে কঠিন্য মিশিয়ে প্রশ্ন করলো, সামান্য লেট? বেঞ্জামিন শুকনো একটা ঢোক গিলে আমতা আমতা করে কোনো মতে বলল, ওইটা তো মাত্র 3 ঘন্টা লেট করে ফেলেছি। নাহিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তার ছেলের সুরে বলল, মাত্র 3 ঘন্টা? বাহ, ভালো। আমি তো মানুষ না, তাই না? এত লম্বা জার্নি করে এসে 3 ঘন্টা আমাকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি যদি জানতাম তোর এত লেট হবে, আমি একাই চলে আসতাম। বেঞ্জামিনের চেহারায় চরম অসহায়ত্বের ছাপ ফুটে উঠল। সম্পর্কে নাহিয়ান সুলতান স্পন্দন হলো বেঞ্জামিনের মামার ছেলে। নাহিয়ান তার কলেজ জীবন শেষ করেছে যুক্তরাজ্যের থেকে ডাক্তারি পড়েছে, তাই এদেশের পরিবেশ আর ভাষার সাথে তার সখ্যতা অনেক আগে থেকেই। এখানে থেকে তার ছোট ফুপি বেঞ্জামিন সেই ফুপিরই বড় ছেলে। বয়সে সে নাহিয়ানের সমানই। নাহিয়ানের ফুপি বরাবরই অসম্ভব সুন্দরী ছিলেন। এক ভিনদেশি তাকে প্রথম দেখায় ভালোবেসে বিয়ে করে নেয়, আর তখন থেকে তারা এই দেশেই থিত হয়ে রয়েছে। বেঞ্জামিন দেখতেও তার বাবার মতোই একদম বিদেশীকরণের। পেশায় সে একজন পুলিশ অফিসার হলেও নাহিয়ানের সাথে তার আত্মার টান। আজ এয়ারপোর্টে নাহিয়ানকে আনতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় সময় মতো পৌঁছতে পারিনি। বেঞ্জামিন কিছুটা অসহায় গলায় বলল, ভাই, কিছুদিন যাবৎ ভীষণ কাজের চাপ যাচ্ছে, রাতে ঘুমানোর সুযোগ পাই না এই প্রেশারে, তাই আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। সরি ইয়ার, আর হবে না এমন। নাহিয়ান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে বেঞ্জামিনের চেহারার দিকে তাকিয়ে রইল। নিজেকে শান্ত করে ব্যাগপত্র নিয়ে বেঞ্জামিনের গাড়ির দিকে এগোলো। লাগেজগুলো ভেতরে রেখে সে সিটে হেলান দিয়ে বসলো। বেঞ্জামিন দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। কিছুক্ষণ নীরবতা পালন করার পর নাহিয়ান বলল, কেমন কাজের চাপ তোর? তোদের দেশে তো ক্রাইমই হয় না এমন তেমন, তাহলে এত চাপ কিসের? নাহিয়ানের কথা শুনে বেঞ্জামিনের ব্যঙ্গাত্মক এক চাহনি দিল। এরপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ক্রাইম হয় না ঠিকই,
আর কে ক্রাইম করছে? ক্রাইম হয় ঠিকই, আর কে ক্রাইম করছে সেটাও সকলে জানে, তবে আমরা সেই ক্রিমিনালটাকে ধরতে পারি না। নাহিয়ান ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল, মানে ক্রিমিনাল নিজেকে লুকিয়ে রাখে? বেঞ্জামিন নিজেকে ঠোঁট কামড়ে ধরল, কিছুক্ষণ গম্ভীরভাবে থেকে বলল, বিষয়টা আসলে এমন না, আসলে এইবার একটু আলাদা কাহিনী। শহর থেকে একের পর এক মেয়ে গায়েব হয়ে যাচ্ছে। যেদিন কোনো মেয়ে গায়েব হয় তার ঠিক পরের দিন একটা পার্সেল র্যাপিং করে প্যাক করে থানায় রেখে যাওয়া হয়। ভেতরে তেমন কিছুই থাকে না, শুধু থাকে সেই নিখোঁজ মেয়েটার বিচ্ছিন্ন একটা মাথা, আর সাথে থাকে একটা সাদা কাগজ যেখানে রক্ত দিয়ে লেখা থাকে JOCKER, জোকার, এবং পাশে একটা জোকারের মাথা অঙ্কন করা থাকে। বেঞ্জামিন একদমে কথাগুলো বলে থামলো। কয়েকটা লম্বা শ্বাস টেনে সে আবার বলতে শুরু করলো, শুরুতে আমরা ভেবেছিলাম এইসব বোধহয় ভাইপার গ্যাং এর লিডারের কাজ, তবে পরবর্তীতে আমাদের সকলের ভুল ধারণা ভেঙে যায় যখন আমাদের হেড সরাসরি এডেন জায়দাদের সাথে কথা বলে। এখন আমাদের ওপর প্রেশার একটাই, যদি এডেন জায়দাদ এইসব না করে থাকে তাহলে করেছেটা কে? নাহিয়ান সব প্রশ্ন খুব মন দিয়ে শুনল। তার শান্ত চেহারায় এবার নিগার চিন্তার গাঢ় রেখা ফুটে উঠল। মেয়ে গায়েব হওয়ার কথা শুনেও তার মাথায় সর্বপ্রথম যে নামটা বিদ্যুৎ বেগে খেলে গেল তা হলো নোভা। আচ্ছা, আমার নোভা ঠিক আছে তো? মনে মনে ভাবল সে। নোভার টানেই তো সে নিজের কাজ ট্রান্সফার করে এই শহরে এসেছে। সে করেই হোক, যে করেই হোক দ্রুত নোভাকে খুঁজে বের করতে হবে তাকে। নাহিয়ান ধীর অথচ দৃঢ় গলায় বলল, বুঝেছি সব। রাতে একটু বেরোতে হবে আমার, একটু দ্রুত চল। বেঞ্জামিনের গাড়ির স্পিড বাড়িয়ে কুয়াশাচ্ছন্ন রাস্তা ধরে এগিয়ে চলল। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। নিজের আলিশান কেবিনের বিশাল জানালাটায় পিঠ দিয়ে ডেস্কে বসে আছে এইডেন জায়দাদ। সারাদিন পার হয়ে গেল, একবারও নোভার খোঁজ নেওয়া হয়নি তার। সত্যি বলতে খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি সে। একজন সামান্য মেয়ের জন্য অহেতুক দরদ দেখানো বা অস্থির হওয়া এইডেন জায়দাদের ইস্পাত কঠিন ব্যক্তিত্বের সাথে একদমই খাপ খায় না। কাল রাতের পর নোভাবকে রাস্তায় রেখে আসার কথা ছিল তার লোকেদের। তারা কে সেই কাজটা করেছে জানার জন্য সে অলিভারকে কল করলো। ওপাশ থেকে প্রথম রিং হতেই অলিভার ফোন ধরলো। হ্যালো বস। এইডেন গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কাল রাতে যে মেয়েটাকে আনা হয়েছিল ওকে কি নির্দিষ্ট জায়গায় রেখে আসা হয়েছে? অলিভার ওপাশ থেকে কয়েক মুহূর্ত চুপ করে রইল, এরপর খানিকটা দ্বিধা নিয়ে বলল, না তো বস, মেয়েটা তো এখনো রুম থেকে বেরোয়নি। শুনে এইডেনের কপাল চিন্তার শুকনো ভাঁজ পড়ল, কিন্তু মুখে সে কোনো ভাবান্তর হতে দিল না। কিছু না বলে ফোনটা কেটে টেবিলের ওপর রেখে দিল সে। কপালে আঙুল বুলিয়ে স্লাইড করতে করতে কিছু একটা ভাবছে, ঠিক তখনই ঝড়ের বেগে কেবিনে ঢুকলো গ্ল্যাভিন। এইডেনের চোখ তুলে তাকানোর প্রয়োজনও বোধ করলো না, কারণ তার কেবিনে গ্ল্যাভিন ছাড়া আর কারো এমন কাণ্ডজ্ঞানহীনভাবে ঢোকার সাহস নেই। গ্ল্যাভিন এসে হাঁপাতে হাঁপাতে খবর দিল, বস, এসপি আবারও এসেছিল। শহরের ওই মেয়ে নিখোঁজগুলোর বিষয়গুলোতে তারা আমাদেরকে সন্দেহ করছে। আমাদের দলের দুজনকে ওনারা জোর করে ধরে নিয়ে গেছেন। গ্ল্যাভিন এইডেন শান্তভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার বরফ শীতল গলায় সে বলল, এসপি ডান এসপির ডানা দেখছি ইদানিং বেশি বড় হয়ে গেছে। ওর ডানা ছেটে দেওয়ার ব্যবস্থা কর। আজই ওর মেয়েকে তুলে আমাদের ক্লাবে নিয়ে আয়। এসপির কলিজাটা আসলে কত বড় আমি আজ নিজ হাতে মেপে দেখব। গ্ল্যাভিন মাথা কাত করে আদেশ মান্য করে দ্রুত কক্ষ ত্যাগ করলো। এদিকে সন্ধ্যার ম্লান আলোয় সূর্যটা দিগন্তের ওপরে ঢলে পড়েছে। কিছুক্ষণ বাদেই ঘন অন্ধকার নেমে আসবে। সন্ধ্যার আগেই আজ ইডেনের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। যুক্তরাজ্যের এক প্রভাবশালী ও সুনামধন্য রাজনীতিবিদের সাথে সেই গোপন বৈঠক। ভিডিও কনফারেন্স শুরু হতেই স্ক্রিনে সেই নেতার উজ্জ্বল চেহারা ভেসে উঠল। ওপাশের মার্শেল টাইলস নামের সেই লোক বসলেও এপাশে এইডেনের চেহারার কোনো অংশই দেখা যাচ্ছে না। সে আগাগোড়া কালো পোশাকে আবৃত, এমনকি মাথাও ঢাকা। শুধু তার রহস্যময় দুই ভিন্ন চোখের মনি জোড়া
দেখা যাচ্ছে। এইডেন যে কখনো কনফারেন্সে নিজেকে নিজের চেহারা দেখায় না, এটা অন্ধকার জগতের অলিখিত নিয়ম। স্ক্রিনের ওপাশ থেকে রাজনীতিবিদ ও ভদ্রলোক বললেন, মিস্টার জায়দাদ কেমন আছেন? এডেন কোনো রকম কুশল বিনিময় ছাড়াই সরাসরি কাজের কথায় এলো। এডেন জায়দাদ কখনো খারাপ থাকে না। ওসব আদিক্ষেতা বাদ দিয়ে মূল কথায় আসুন। আমার হাতে সময় খুব কম। অপমানের মার্শাল টাইলের মুখ থমথম হয়ে গেল, কিন্তু এইডেনের সাথে তর্কে যাওয়ার সাহস আর কার নেই। সে সরাসরি বলল, আমার কতগুলো কালো টাকা বৈধ করে দিতে হবে, আর আমার রাজনৈতিক প্রতিপক্ষের কিছু গোপন তথ্য বা ডেটা চুরি করে এনে দিতে হবে। এডেন কিছুক্ষণ চুপ থেকে নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করলো, বুঝলাম। তো অঙ্কটা কত? কত পাউন্ড? 500 মিলিয়ন পাউন্ড। আমার পাওনা কত? পার্সেন্ট কত দিবেন? মার্শেল টাইলর জবাব দিলেন, 20%। এইডেন এক চিলতে ফিচে খাসল, অবজ্ঞার সাথে বলল, আপনার কি সত্যি মনে হয় এইডেন জায়দাদ মাত্র 20%-এর জন্য হাত নোংরা করবে? লোকটা কিছুটা বিরক্ত হলেও নিজেকে সামলে নিলেন, কারণ কোটি কোটি পাউন্ড বৈধ করার ক্ষমতা এই শহরের একমাত্র এইডেনেরই আছে। সে বিরক্ত চেপে বলল, ঠিক আছে, 25%। এইডেন ভাবলেশীন মাথা নাড়ল, হুম, 30%, 50%। এইডেনের পরিষ্কার উত্তর। মার্সেল টাইলর যেন আকাশ থেকে পড়লেন, আটকে উঠে বললেন, মিস্টার জায়দাদ, আপনার মাথা ঠিক আছে? 50-50 করতে চাচ্ছেন? এতগুলো আমার পরিশ্রমের টাকা, আপনাকে অর্ধেক কেন দেব? এইডেন তার তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, ফাইন, আমি তো আপনাকে জোরাচুরি করছি না। 50% না হলে আপনি অন্য কাউকে দেখুন। আই এম সরি মিস্টার টাইলর। সে কলটা কেটে দিতে যাবে, ঠিক তখনই টাইলর চিৎকার করে উঠলেন, মিস্টার জায়দাদ, মিস্টার জায়দাদ দাঁড়ান, আমি রাজি, আমি রাজি, আপনি কাজ শুরু করুন। এইডেন জায়দাদ ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে জানতো টাইলর ঘুরে ফিরে তার কাছেই আসবে। এইডেন ভারী গলায় বলল, ডিল ডান। কনফারেন্স শেষ করে সে উঠে দাঁড়ালো। সন্ধ্যা পার হয়ে গেছে, এখন তাকে বেরোতে হবে। গন্তব্য সেই নাইট ক্লাব। কদিন সেখানে যাওয়া হয়নি, আর আজ যেহেতু এসপির মেয়েকে বিশেষ অতিথি হিসেবে আনা হচ্ছে, তাই সেখানে থাকা জরুরি। অভিজাত্যের মোড়কে মোড়ানো এই ক্লাবের চারদিকে পরিবেশ এখন থমথমে। বিশাল হলের চারদিকে ঠিক মাঝখানে একটি মেয়েকে ছোট্ট পোশাক পরিয়ে বেঁধে রাখা হয়েছে। মেয়েটি প্রায় অর্ধজ্ঞান অবস্থায়, যন্ত্রণায় তার চোখ বরাবর বুজে আসছে, অথচ তার এই করুণ দশা সত্ত্বেও আশেপাশে হাজারো টেবিল থেকে থাকা লোকেরা নিজেদের ক্যাসিনো আর খেলা নিয়ে ভীষণ ব্যস্ত, যেন এই দৃশ্য তাদের কাছে খুবই সাধারণ। এইডেন এক হাতে ড্রিঙ্কসের গ্লাস ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে সর্বকিছু পর্যবেক্ষণ করলো। তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে অ্যাভেলিন। এইডেন ক্যাসিনো খেলতে নামবে আর অ্যাভেলিন সেখানে থাকবে না, এটা ভাবাই অসম্ভব। অ্যাভেলিন হচ্ছে এইডেনের ক্যাসিনো খেলার সেই লাকি চার্ম। মেয়েটার বুদ্ধির ধার অবিশ্বাস্য হলেও অবিশ্বাস্য, বিশেষ করে প্রতিপক্ষের কোর্ট সুকৌশলে দেখে নেওয়ার কায়দায় ওর মতো আর কেউ জানে না। দুর্দান্তভাবে খেলাটা জমে উঠেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে ক্লাবে প্রবেশ করলেন এসপি গ্রে মার্শেল। এইডেন জানতো এসপি আসবেনি, কারণ তার আসার পথ এইডেন নিজেই তৈরি করে রেখেছিল। এসপিকে দেখা মাত্র এইডেন উচ্চস্বরে বলে উঠল, হ্যালো মিস্টার মার্শেল, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। এসপি রাগে অগ্নিশর্মা হয়ে এইডেনের একদম সামনে গিয়ে দাঁড়ালেন, কড়া গলায় চেঁচিয়ে বললেন, তোর এত দুঃসাহস কি করে হয়? তুই আমার বাড়ি থেকে আমার মেয়েকে তুলে আনিয়েছিস? এইডেন বিন্দুমাত্র বিচলিত না হয়ে সোফার পায়ের ওপর পা তুলিয়ে হেলান দিয়ে বসল। অত্যন্ত নির্লিপ্ত কণ্ঠে বলল, কাম ডাউন মিস্টার মার্শেল, ইউ নো হোয়াট, আমি ভায়োলেন্স একদম পছন্দ করি না। গ্রে মার্শেল নিজেকে সামলাতে না পেরে এইডেনের মুখের ওপর চিৎকার করে বললেন, তোর মতো হারামজাদা আমি দুনিয়ায় আর দুটো দেখিনি, বুঝেছিস? কথাটা শোনা মাত্রই এইডেনের মাথায় রক্ত মুহূর্তেই চড়ে গেল। সে এক ঝটকায়
লোকটার হাঁটুতে সজোরে লাথি মারল। প্রচণ্ড সেই আঘাতে পা ভেঙে লোকটা হাঁটু মুড়ে ঠিক এইডেনের পায়ের কাছে ঝুঁকে বসে পড়ল। এইডেন ক্ষিপ্ত গতিতে লোকটার কলার চেপে ধরে তার মুখের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আমি সত্যি খুব ভালো একজন মানুষ। আই অ্যাম আ রিয়েলি নাইস পারসন আনটিল ইউ পুশ দ্য মাদারফাকার বাটন। বলেই লোকটা সজোরে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। এসপি তখন ভয়ে কাঁপতে কাঁপতে হাত দিয়ে মেঝে ঘষে পেছোতে লাগলেন। করুণ স্বরে বললেন, আমি আমার মেয়েকে নিয়ে যাব। আমার মেয়েকে ছেড়ে দে। কেন ওকে তুলে এনেছিস? এডেন এবার উচ্চস্বরে হেসে উঠল, ভয়ঙ্কর পৈশাচিক সেই হাসি। হাসতে হাসতে সে বলল, কেন এনেছি? আসলে তোর মেয়েকে একটু ভোগ করার ইচ্ছা হলো হঠাৎ, তাই তুলে আনলাম। একটু থেমে সে আবার গম্ভীর গলায় বলল, জানিস ছোটবেলায় শুনেছি শয়তান নাকি আমাদের খারাপ কাজে উৎসাহিত করে, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি উল্টো। মাঝে মাঝে শয়তানরাই বিভ্রান্তিতে পড়ে যায় আমি কি করছি তা দেখে। আমার কাঁধের শয়তানগুলো পারলে আমাকে জিজ্ঞাসা করতো, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং এইডেন? এইডেনের কথা শুনে গ্রে মার্শেল রীতিমতো কুঁকড়ে গেলেন। তার মেয়েকে নিয়ে শঙ্কায় তাকে অনেকেই বারণ করেছিল এডেনের সাথে পাঙ্গা না নিতে, কিন্তু তিনি শোনেননি। এখন সে তার ভাগ্যের এখন যে তার ভাগ্যে কি আছে তা কল্পনা করে তার মেরুদণ্ড দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। তার নিজেকে নিয়ে চিন্তা নেই, তার কিন্তু তার মেয়ের কি হবে? ঠিক সেই মুহূর্তেই অলিভার হন্তদন্ত হয়ে ছুটে এসে এডেনের কানে কাছে মুখ নিয়ে নিচু স্বরে কিছু বলল। অলিভার কথা শোনা মাত্রই এইডেনের কপালের চিন্তার ভাঁজ গভীর হলো। তার মাথা কাজ করছে না, এটা কিভাবে সম্ভব? কাল রাতে যে মেয়েটা জ্ঞান হারিয়েছে সে এখনো জ্ঞানশূন্য অবস্থায় পড়ে আছে। এইডেন আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না। সে এইখান থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। আশেপাশের কোনো কথাই তার কোনো ঘরে পৌঁছালো না। তার চোখের সামনে বারবার নোভার যন্ত্রণা মাখা মুখটা ভেসে উঠছে। এডেনের মস্তিষ্ক বারবার ধমক দিচ্ছে, কেন সে উন্মাদের মতো ছুটে একটা মেয়ের জন্য? সে যে মেয়ে তার কেউ না, তার যা ইচ্ছা হোক তাতে তার কি? কিন্তু নিজের মস্তিষ্কের সাথে যুদ্ধ করেও সেই স্থির থাকতে পারল না। কোনো এক অজানা টানে সে যেন উন্মাদের মতো নোভার দিকে ছুটতে বাধ্য হলো, যেন তার গলার দড়ি ঝুলিয়ে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। লন্ডনের অভিজাত এলাকা, রাতের নিস্তব্ধতা চিরে কিং অ্যাওয়ার্ড সপ্তম হাসপাতালে জরুরি বিভাগের সামনে এসে সজোরে ব্রেক কষল তিনটে কালো রঙের বিশাল ব্র্যান্ডেড গাড়ি। গাড়ি থামার সাথে সাথেই এডেন জায়দাদ ঝড়ের বেগে বেরিয়ে এলো। তার বলিষ্ঠ বাহু দুটিতে পাজা কোলে তুলে নোভার নিথর দেহ। এইডেন প্রায় দৌড়াতে দৌড়াতে হাসপাতালের ভেতর প্রবেশ করলো। তার চওড়া কাঁধ আর হাতের প্রতিটা পেশি অস্থিরতা ও উত্তেজনায় ফুলে উঠেছে। বাইরে হিমশীতল বাতাস বইলেও এইডেনের কপালে বিন্দুমিন্দু ঘাম জমেছে। নোভার শরীরটা যেন এখন প্রায় এক পুতুলের মতো নিস্তেজ। রক্তশূন্যতায় তার সেই মায়াবী মুখশ্রী আজ ফ্যাকাশে সাদা হয়ে গেছে। তার ঘাড় ও গলায় কোমল ত্বকে ছোপ ছোপ হয়ে ফুলে আছে লালচে পৈশাচিক আঁচড়ে দাগ। ঘাড়ের কিছু অংশে দাঁতের চামড়া এতটাই গভীর ছিল যে সেখান থেকে চুইয়ে পড়া রক্ত এখন শুকিয়ে কালচে হয়ে কদর্য রূপ নিয়েছে। জীবনের এই প্রথম বোধহয় এডেন জায়দাদের মতো এক ভয়ঙ্কর পাষাণের বুকে মায়ার সঞ্চার হচ্ছে। নিজের করা সে বন্য আচরণের জন্য এক অদ্ভুত আফসোস আর তীব্র অনুশোচনা তার ভেতরটা কুরে কুরে খাচ্ছে। নিজের প্রতি আজ চরম বিতৃষ্ণা জন্মালো তার। এডেনের কখনো তার নেওয়া কোনো সিদ্ধান্তের জন্য দ্বিতীয়বার ভাবেনি, কিন্তু আজ সে থমকে গেছে। আর বাহুর ওপরে নোভাকে এখন স্রেফ এক টুকরো তুলোর পুতুল মনে হচ্ছে, যাকে সে হরণ করতে গিয়ে তছনছ করে দিয়েছে। নোভার শরীরটা সামান্যতম ওজনও যেন আজ তার কাছে এক পার্বত্য সম বোঝা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নোভাকে কেবিনে নিয়ে যাওয়া হলো। এইডেন বাইরে করিডোরের চেয়ারে একাকী বসে আছে। তার ঠোঁট আর গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। সে বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অস্থিরতা ঢোক গিলছে। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে সে বারবার। নিজের মনকে বোঝাচ্ছে ও জাস্ট সাধারণ একটা মেয়ে, এর জন্য এত উতলা হওয়ার কিচ্ছু নেই। কিন্তু আজ তার মস্তিষ্ক হার মেনেছে মনের কাছে।
তার অবচেতনা চিৎকার করে বলছে যে মেয়েটাকে আলিঙ্গনে সে এত বছরের পর বছর না পাওয়া এক অদ্ভুত মানসিক তৃপ্তি আর অশান্তি খুঁজে পেয়েছে। সে মেয়ে আর যাই হোক সাধারণ হতে পারে না। হাসপাতালের দেয়ালে প্রতিটা কোনায় কোনায় মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল নোভার কথা। স্বয়ং মাফিয়া বস নিজের হাতে করে এক বিধ্বস্ত মেয়েকে নিয়ে এসেছে, এই খবর সবার মুখে মুখে। বিশেষ করে নার্স আর মহিলা কর্মীদের মাঝে এক শিউরে ওঠা গুঞ্জন শুরু হয়েছে। নোভার ক্ষতবিক্ষত শরীরের অবস্থা দেখেই তারা বুঝে নিয়েছে কি বিভীষিকাময় ঝড় বয়ে গেছে এই নিষ্পাপ মেয়েটির উপর দিয়ে। নাহিয়ান সুলতান স্পন্দন তখন হাসপাতালের ওই ওয়ার্ড দিয়ে যাচ্ছিল। আজই তার ডিউটি শিফট শুরু হয়েছে, তাই সে হাসপাতালটা ঘুরে দেখছিল। হঠাৎ লোকজনের ভিড় আর ফিসফিস শুনে সে থমকে দাঁড়ালো। সে এক ওয়ার্ড বয়কে ডেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? হাসপাতালে এত হইচই কিসের? ওয়ার্ড বয়টি এদিক ওদিক তাকিয়ে সতর্ক গলায় বলল, স্যার, একটা মেয়েকে আনা হয়েছে। মেয়েটার অবস্থা দেখে মনে হচ্ছে চরমভাবে রেপ করা হয়েছে ওকে। আর ওকে নিয়ে এসেছে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার বস এইডেন জায়দাদ নিজে। তাই সবাই ভয়ে আর কৌতূহলে আলোচনা করছে মেয়েটাকে আসলে কে। নাহিয়ান প্রতিটা শব্দ খুব মনোযোগ দিয়ে শুনলো। তার ভেতরে এক অদৃশ্য কৌতূহলের মেঘ জমাট বাঁধতে শুরু করলো। সে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, এই বস লোকটা আসলে কে? ওয়ার্ড বয়টি আতঙ্কিত স্বরে বলল, উনি এক ভয়ঙ্কর মানুষ। লুটপাট, খুন, গুম করা তার নেশা। কিন্তু তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ। ওই যে কেবিন নাম্বার 218B এর সামনে বসে আছে, চাইলে দেখে আসতে পারেন। নাহিয়ান মনের ভেতরে তখন কেমন যেন এক কৌতূহল অস্থির হয়ে আছে। এক অজানা টানে সে ধীরে ধীরে 218 নম্বর কেবিনের দিকে এগিয়ে গেল। সে নিজের চোখে দেখতে চাইল কে সেই বস যার নাম শুনে পুরো হাসপাতাল কাঁপছে। সে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। করিডোর তখন নিঝুম, জনমানব শূন্য। নাহিয়ান দরজার কাছ দিয়ে ভেতরে বিছানার দিকে একবার তাকাতেই যেন তার সারা শরীরে এক তীব্র ইলেকট্রনিক শক খেলে গেল। ভেতরের দৃশ্য দেখে রাহিয়ানের মনে হলো তার পায়ের তলার শক্ত মেঝেটা দুভাগ হয়ে যাচ্ছে। পুরো দুনিয়াটা যেন তার চোখের সামনে লাট্টুর মতো ঘুরতে শুরু করলো। সে উন্মাদীনের মতো কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। মনে মনে কেবল আর্তনাদ করলো, খোদা, আমার চোখ যেন ভুল দেখে। ওই নিথর শরীরটা যেন আমার পরীর না হয়। ওই ক্ষতবিক্ষত মেয়েটা যেন আমার নোভা না হয়। কিন্তু ভাগ্য আজ তার সাথে সবচেয়ে নিষ্ঠুর রসিকতা করলো। বিছানায় মরণপন্ন অবস্থায় শুয়ে থাকা নোভাকে দেখা মাত্রই নাহিয়ানের পায়ের বাঁধন আগলা হয়ে গেল। সে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নোভার গায়ের সেই অমানসিক নির্যাতনের কালচে নীল দাগগুলো যেন নাহিয়ানের হৃদস্পন্দনের একের পর এক বিষাক্ত তীরের মতো বিচ্ছিল। সে কাঁপা কাঁপা হাতে নোভার ক্যানোলা লাগানো ফ্যাকাশে হাতটা একটু ছুঁতে চাইল, কিন্তু যন্ত্রণায় তার হাত এগোলো না। তার নিঃশ্বাসের গতি প্ররোপ করে উঠল। চোখ দুটো কান্নায় টকটকে লাল হয়ে ফেটে পড়ার উপক্রম হলো। নাহিয়ানের পুরো শরীরটা যন্ত্রণায় রিরি করে উঠল। সে কিসের প্রেমিক হলো যদি নিজের জীবনের চেয়েও প্রিয় মানুষটাকে এই পৈশাচিকতা থেকে আগলে রাখতে না পারলো? নাহিয়ানের যত্নে গড়া হৃদয়ের বাগানে যে একমাত্র সাদা গোলাপ পরম মমতায় ফুটেছিল, তাই ছিল নোভা। আর আজ সেই পবিত্র ফুলটাকে কেউ স্রেফ নিজের আদিম তৃষ্ণা মেটাতে এভাবে দুমড়ে মুচড়ে রক্তাক্ত করে ফেলে দিয়ে গেল। নাহিয়ানের বুক ছিঁড়ে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, যা কান্নার পরিণতি হওয়ার আগেই গলায় আটকে গেল। তার হৃদয়ের রাজকন্যা আজ এক ধ্বংসাস্তূপ পরিণত হয়েছে, আর সে স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ধ্বংসলীলার সাক্ষী হয়ে আসছে। চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।